এবার সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন বিএনপি। সমন্বয়ক সার্জিস হাসনাত যুদ্ধের ডাক দিলেন। এইদিকে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারা। কি বার্তা দিলেন আসিফ নাহিদরা জানাচ্ছেন। কালকে সন্ধ্যায় 2 দফা হামলা চালানো হয়েছে এই সমন্বয়কের উপর। এই মুহূর্তে তিনি এখন হাসপাতালে আছেন। আহত সোহেল রানা রাজশাহী কলেজের ছাত্র। তিনি বলেন ছাত্রদল হামলা করেছে তার উপর। যে যখন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসা হাস্যোজ্জ্বলভাবে দুজন কথা বলছেন, তখন এই দুইজনের চিরশত্রু শেখ হাসিনা কি করছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা ভিডিও সম্পর্কে জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, সমন্বয়ককে পিটিয়েছেন হাতুড়ি দিয়ে, বাঁশ দিয়ে। অবাক হচ্ছেন না? হ্যাঁ দর্শক শ্রোতা, এক সমন্বয়ককে হাতুড়ি দিয়ে, বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে ফেলেছে। কারা পিটিয়েছে জানেন? বিএনপি। দর্শক শ্রোতা, ছাত্রদল চট্টগ্রামের এক সমন্বয়ককে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে চট্টগ্রামে ছাত্রদল বাঁশ দিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। দর্শক শ্রোতা, এ নিয়ে ছাত্র সমন্বয়করা কঠিনভাবে রেগে গেছেন। যে কোনো মুহূর্তে তারা সমাবেশের ডাক দিতে পারে, বিপদে পড়তে চলেছেন বিএনপি। এইদিকে আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সম্পর্কে কঠিন অ্যাকশনে যেতে যাচ্ছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অজয় রিজভী সাহেব ঠিকই বলছিলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, খুশির কিছু নাই। ভবিষ্যতে আমাদের উপরেও এই নিষেধাজ্ঞা আসতে পারে। মুরব্বী মানুষ, এমনি চুলগুলা পাকে নাই, সবসময় সিরিয়াস মোডে থাকেন। কারণ কি, দলের নেতাকর্মীদের সম্পর্কে ওনার একটা আইডিয়া আছে। ছাত্রলীগের একটা নাম ছিল হাতুড়ি লীগ, হেলমেট লীগ, তাই না? আজকে মাঠে ছাত্রলীগ ওইভাবে নাই। তো আমরা কি এই যে প্রাচীন জিনিসগুলা বা এত বছর যেগুলোর সাথে পরিচিত, এগুলো ফালাই দিব? প্রশ্নই আসে না। আমরা হাতে তুলে নিব। কারা? ছাত্রদলের নেতাকর্মীরা। সবাই না, আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু, ছাত্রলীগের মধ্যে সবাই কিন্তু হাতুড়ি নিত না, কিছু মানুষ নিত। তো ছাত্রদলের মধ্যে মাশাল্লাহ এই ছেলেদেরকে খোঁজা পাওয়া গেছে। সোনার ছেলে, অস্কার পাবে। তবে এটা কোথায় পাবে জানি না। ঘটনা দেখেন, রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়ি দিয়া পিটাইয়া, আপনি বোঝেন যে মাংস কী অবস্থা হয়েছে, কিমা কিমা করে ফেলছে। অভিযোগ হচ্ছে কার বিরুদ্ধে? ছাত্রদলের বিরুদ্ধে। গতকালকে সন্ধ্যায় 2 দফা হামলা চালানো হয়েছে এই সমন্বয়কের উপর। এই মুহূর্তে তিনি এখন হাসপাতালে আছেন। আহত সোহেল রানা রাজশাহী কলেজের ছাত্র। তিনি বলেন ছাত্রদল হামলা করেছে তার উপর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বলছেন যে গতকালকে বিকেলে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পরে সেটি কালেক্টরেট মাঠে নেওয়া হয়। মাঠে গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে মারধর করেন। আরেক দফা হামলার আশঙ্কায় তিনি রিকশায় বিকল্প পথে হাসপাতালের দিকে রওনা দেন। তখন রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে রিকশা থেকে নামিয়ে ছাত্রদলের 20-25 জন নেতাকর্মী তাকে আবারও মারেন। হাতুড়ি এবং দেশীয় আমাদের ঐতিহ্যবাহী যে জিনিসটা আছে বাঁশ, সেই বাঁশ দিয়ে তারা মন ভৈরা পাইসিয়ার পায়াম। সমন্বয়কের গায়ে হাত দেওয়া আজকের দিনে ভাবা যায়? পাইসিয়ার পামু, সবাই একদম মন ভৈরা তাকে প্রহার করছে। এখন আমরা দেখছি যে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ তিনি বলছেন, মূলত আমরা না, সমন্বয়কদের 2 গ্রুপের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। এই ছেলেটা আগে জাসদ ছাত্রলীগ করত, পরে সমন্বয়ক হয়ে গেছে, সে সুবিধাবাদী, এজন্য তার উপর আক্রমণ হয়েছে বলে শুনেছি। আরেকটা মজার জিনিস দেখেন, পুরানা ঐতিহ্য আমরা হারাইতে দেব না। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগও যদি কোনো কাজ করতো, সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসতো, সাদ্দাম বিবৃতি দিত কি, জামাত শিবির, কথায় কথায় শুনতেন না, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। আর আজকে যখন যেখানে যে রিক্সাওয়ালাদের ঘটনার মধ্যে বলা হচ্ছে রিক্সাওয়ালা লীগ নাকি মাঠে নামছিল কালকে, আজকে যখন এইখানে ঘটনা হয়েছে বলা হচ্ছে যে ছাত্রলীগ। তো এই ট্যাগটাও মানুষের কাছে আবার বিরক্তির পর্যায়ে চলে যাবে, তাই না? তবে কিছু কিছু জায়গায় অনেক সমন্বয়ক আছেন, ভাই তোমরা তো কোনো পলিটিক্যাল দল না, স্থানীয়ভাবে লোকালি রাজনৈতিক দলের সাথে পাঙ্গা নিলে ঢাকা শহর না যে সার্জিস ডাক দিল আর হাসনাত ডাক দিল 50,000 মানুষ ভার্সিটি থেকে বের হয়ে আসবে। লোকাল এলাকাতে একজন সমন্বয়ক ডাক দিয়া 100 লোক এলাকার ভিতরে আনতে পারবেন একজন পলিটিক্যাল দলের বিরুদ্ধে? কেউ আসবে? পাগল ছাড়া আসবে না। তো অনেক সমন্বয়করা ওই ঢাকা ঢোকা থাকে, আবার এলাকায় গেলে একটা শরীরে ভাব আসে, আর সেরকম কিন্তু বাড়াবাড়িও করে কিছু জায়গায়। যেমন যে কালকে রিক্সাওয়ালারা পিটাইলো কিছু ছাত্রদেরকে, কেন? তারা সমাধান করতে গেছে। তুমি সমাধান করতে গেছো লেদা বাবু? যা মাঝখানে মাইটের খেলো, রিক্সাওয়ালা বদনাম হলো। আজকে এখানে আমরা যে ঘটনা দেখছি ঠিক একই রকম। তো এখন এই বিষয়টা নিয়ে বিএনপির বক্তব্য যে সে ছাত্রলীগ করতো, পরে সমন্বয়ক হয়ে গেছে। তো সমন্বয়ক কেমনে এমনি হয়ে যায় আজকাল? তাহলে ছাত্রলীগে এরকম মানে কতজন সমন্বয়ক আছে ছাত্রলীগ করতো? নাহিদ সার্জিস তো আছেই। বঙ্গবন্ধুর প্রতি তার সেই ভাই ডায়লগের শেষ অংশটা খুব ভালো লাগছে, যেই মানে আবেগ অনুভূতি, এই পোলা আজকের দিনের বুলেট না, আওয়ামী লীগের ভাইজা খাইয়ে আসছে।
তাই না? তো এগুলা হইলে যেভাবে চলতেছে, তার মানে ছাত্রলীগের নাম ছাত্রদল রাখবে, অনেক জায়গায় আমরা দেখতেছি, অনেক জায়গায়। বাট এগুলো ফাইনালি ছাত্রদলকে নিষেধাজ্ঞা নেওয়ার পথেই কিন্তু আসলে চলে যেতে পারে সরকার থাকতে থাকতে, হুট করে। এটা মাথায় রেখেন, অনেক জায়গায় ঘটনা ঘটছে। যে কালকে আমি আরেকটা ঘটনা এখানে বলি, আপনার সম্ভবত এটা কোন এলাকায় ঘটলো ঘটনাটা, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে এই ঘটনা এখানে বলা যায়। চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা কি, যে ওই ইনস্টিটিউটের ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কায় ছাত্রাবাসে মানে আবাসিক হলে উঠতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আবার ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আর গতকালকে দুপুরে এই ঘটনাটির সূত্রপাত। পুলিশ বলছেন ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 3 শিক্ষার্থী আহত হয়েছে। বলছি না ছাত্রলীগ এরকম হল দখল করতো, গ্যাস্ট রুম বানাইতো, ঐতিহ্য হারানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অবশ্য বৈষম্য বিরোধী পোলাপান এটাই বলে, এক লুটেরার থেকে আরেক লুটেরা, মানে রুট লেভেলে কিন্তু এগুলো চলতেছে প্রত্যেক জায়গায়। গণমাধ্যমে আসলে আমরা দেখি। দেখেন ছাত্রদলের তারা ভালো মনে করেন যেটা, হ্যাঁ ছাত্রলীগ যেই পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হয় কিনা, বা এগুলা কইরা আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এখনো বোঝেন না, এলাকার নমুনা দেখেন না, এগুলো আবার আসবে ঘুইরা। শিক্ষা হয় নাই কারোরই, বোঝা গেছে। ভালো থাকুন। তারেক রহমান কি বলে ওইদিকে একটু মনোযোগ দেন, শোনেন। জন্মদিনটা পর্যন্ত পালন করতে দেয় না, বুঝা গেছে যে দেশের রাজনীতি আগের ধাঁচে নাই, আপনারা এখনো সেই ধাঁচটাই আবার আনতে চাচ্ছেন। আপনার জন্য ভালো না, দলের জন্য ভালো না। মানব জমিন পত্রিকায় একটি চমৎকার রিপোর্ট করা হয়েছে, আমি পড়ছিলাম খুব মন দিয়ে। সাজেদুল হক রিপোর্টটি লিখেছেন। এটি আসলে রিপোর্ট না, এটি অনেকটা মতামত বা তথ্যধর্মী একটি মতামত প্রতিবেদন। শিরোনামটা খুব ছোট্ট, 3 শব্দ, দৃশ্যপট পাল্টায় এভাবেই। সত্যি দর্শক, দৃশ্যপট কিভাবে পাল্টে গেল যেটি অকল্পনীয়, চিন্তাও করা যায় না। আজকে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দুজনের হাস্যোজ্জ্বল চেহারা, দুজন মুখোমুখি হয়ে মনোযোগ দিয়ে কথা বলছেন। অথচ এই দুজনই ছিলেন শেখ হাসিনার চিরশত্রু। এই প্রতিবেদনে বলা হচ্ছে, যখন সেনাকুঞ্জে একটি আবেগঘন পরিবেশ, যখন নাকি বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন, তখন ঠিক সেই মুহূর্তে পতিত হাসিনা সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কি করছেন, তিনি কি দেখছিলেন এই দৃশ্যটি? তার পক্ষে কি এমন দৃশ্য, এমন ভিডিও দেখা সম্ভব? এটি আমার মনের প্রশ্ন, এখানে সেই প্রতিবেদকেরও প্রশ্ন, যে যখন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসা, হাস্যোজ্জ্বল ভাবে দুজন কথা বলছেন, তখন এই দুইজনের চিরশত্রু শেখ হাসিনা কি করছেন? তিনি কি দেখতে পাচ্ছিলেন এই দৃশ্যটি? এটি একটা বড় প্রশ্ন, আমারও কৌতূহল। যদি দেখা যেত যে শেখ হাসিনা দিল্লিতে যেখানে আছেন সেখানে বসে বসে টিভিতে এই দৃশ্যটা দেখছেন, এবং তখন তার মুখের প্রতিক্রিয়া কেমন ছিল, এটি আসলে আমার ব্যক্তিগত কৌতূহল। নিশ্চয়ই সারা দেশের মানুষ একটু চিন্তা করে দেখেন যে আজকে বসে বসে সেনাকুঞ্জে, যেখানে শেখ হাসিনাময় আর কারোর অবস্থান ছিল না, বাকিরা ছিল সব প্রজা ভিত্তের মতন, আসতো যেত, কিন্তু অন্য কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রধান দল যেমন জামাত বিএনপি, তার কোনো অবস্থান ছিল না। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে সম্মানিত, কিন্তু তিনি সেনাকুঞ্জে আসতে পারেন না, সেনাকুঞ্জে তাকে দাওয়াত দেওয়া হয় না। দেশে তিনি সবচেয়ে অসম্মানিত একজন ব্যক্তি। শুধু তাই না, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেই অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারাও কুশল বিনিময় করেছেন। এবং রাজনীতিবিদ, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা, নানা পেশার আলোকিত মানুষ, তারা সেনা কুঞ্জকে আজকে অন্যরকম ভাবে আলোকিত করেছেন, একটি আবেগঘন পরিবেশ তৈরি করেছেন। যারা বছরের পর বছর নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, এবং শুধু তাই না, চরমভাবে যাদেরকে ধিক্কার দেওয়া হতো, সেই মানুষগুলো আজকে মন খুলে এসেছেন, মন খুলে হেসেছেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সেনাকুঞ্জের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন আলাপ করছিলেন, সেই মুহূর্তে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কি করছিলেন তা জানার উপায় নেই। তবে নিয়তির পরিহার যে কতটা নির্মম হতে পারে তা হয়তো আওয়ামী লীগ সভানেত্রী অনুভব করতে পারছেন। শেখ হাসিনা বনাম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ময়দানে বৈরিতা দীর্ঘদিনের। দুজনের মধ্যে এক ধরনের শীতল যুদ্ধ সবসময় লেগেছিল। কদাচিৎ একটি সৌহার্দ্যের একটি সম্পর্ক বা দৃশ্যমান কিছু সম্পর্ক ছিল, তারপরও সেটা মেনে নিয়েছিল দেশের মানুষ, যে ঠিক আছে, বৈরিতা সত্ত্বেও দুই নেত্রী আছে, মাঝে মধ্যে তারা কথাবার্তা বলেন বা একটা অনুষ্ঠানে যান। বিশেষ করে এই সেনাকুঞ্জের এই অনুষ্ঠানেই তারা আসতেন, এবং সেই তখন ক্যামেরাগুলো ব্যস্ত থাকতো,
সেই ভিডিওটি দেখানোর জন্য সারা দেশের মানুষকে, যাতে দেশের মানুষ দুই নেত্রী এক জায়গায় আছেন এটা দেখে যাতে তারা আশান্বিত হন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু না, শেষ পর্যন্ত টেকে নেই। যদিও 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য শেখ হাসিনা দায়ী করেন খালেদা জিয়াকে, এবং তারা মনে করেন যে এর মধ্য দিয়ে রাজনীতির একেবারে যেই কফিনে শেষ পেরেকটি মারা হয়েছে, অর্থাৎ আর সহমর্মিতা বা একত্রে রাজনীতি করার যে একটি সম্ভাবনা, সেই সম্ভাবনা শেষ হয়ে গেল। কিন্তু তারপরে কি হয়েছে? তারপরে তো আরো নির্মম পরিণতি হয়েছে। 2014 সালে একতরফা নির্বাচনের পর থেকে পরিস্থিতি একেবারেই চূড়ান্তভাবে খারাপ হতে থাকে। তত্ত্বাবধায়ক সরকারকে গলা টিপে হত্যা করার মধ্য দিয়ে যেই নির্বাচন, সেই নির্বাচনটি একতরফা থাকে এবং পরবর্তী সময় একটি মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করা হয়, তারেক রহমানকে অভিযুক্ত করা হয়। তারেক রহমান লন্ডনেই বসে থাকেন, আর খালেদা জিয়া প্রথমে কারাগারে ছিলেন, তারপরে তিনি নির্বাহী আদেশে মুক্তি পেলেও কার্যত তিনি গৃহবন্দী ছিলেন। এইভাবেই বছরের পর বছর কেটেছে, তারা গৃহবন্দী ছিলেন। তারা ঘরে বসে দেখেছেন যে শেখ হাসিনা একাই ক্ষমতার স্বাদ নিচ্ছেন। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ সময় যখন নাকি পট পরিবর্তনের একটি সন্ধিক্ষণ ঘনিয়ে আসে, তখন তিনি ফ্রান্সে ছিলেন। হয়তো তিনি মনে করছিলেন যে ফ্রান্স থেকে দেশে আসার পর তাকে কারাগারেই ঢুকতে হবে, কেননা অনেকগুলো মামলার রায় তখন একের পর এক দেওয়া হচ্ছিল। কিন্তু কে জানে যে মাতৃভূমি থেকে তার ডাক আসবে সরকার প্রধান হওয়ার জন্য, এবং তাই হয়েছে। গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের নেতারা তাকে আমন্ত্রণ জানায় এবং তিনি দেশে ফিরে কারাগারের বদলে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এবং তার সময় প্রথম যেই সশস্ত্র বাহিনী দিবস হলো, সেই দিবসে তিনি খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন, বক্তব্যে তার প্রতি সম্মান জানিয়েছেন, তার সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তারপরে তার পাশে বসছেন, এবং দুই নিপীড়িত নির্যাতিত মানুষ তারা হাসি মুখে কথা। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেয়ে গেলেন। দর্শক শ্রোতা, কঠিনভাবে রেগে গেছেন সমন্বয়করা। যে কোনো মুহূর্তে অ্যাকশনে যেতে পারেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত, কারণ তার এক সমন্বয়ককে ছাত্রদের কঠিনভাবে পিটিয়েছেন। দর্শক শ্রোতা, হাতুড়ি দিয়ে বাঁশ দিয়ে পিটিয়েছেন বিএনপির উপর কঠিনভাবে রেগে গেছেন সমন্বয়করা। যে কোনো মুহূর্তে যে কোনো ঘোষণা আসতে পারে। এইদিকে ডক্টর ইউনূস কঠিনভাবে রেগে গেছেন বিএনপির উপর। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কঠিন অ্যাকশনে যাচ্ছেন তাদের বিরুদ্ধে। সমন্বয়ককে কেন পেটানো হলো? কিন্তু এইদিকে আবার যারা পিটিয়েছেন তারা অন্যরকম বিবৃতি দিচ্ছে। আজকের এই ভিডিওটি দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কি সেই বিবৃতি। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, ব্যক্তিগত মতামত, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।